Donnarumma, one of the most talented goalkeeper in this generation. I mean মাত্র ২৬ বছর বয়সে সে এরকম কিছু পারফরম্যান্স করতেছে, এরকম কিছু না লাইক সে যখন থেকে খেলা শুরু করছে তখন থেকেই পুরো ফুটবল মাঠে কাঁপায়া রাখছে এরকম একটা অবস্থা। বাট দ্য ডার্ক সাইড অফ ডোনারুমা তোমরা কি সেটার ব্যাপারে জানো? সো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব, দ্য ডার্ক সাইড অফ ডোনারুমা। এন্ড আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কেননা এটা আমার রেগুলার ভিডিওর মতো না যে ম্যাচ রিভিউ অথবা নিউজ ভিডিও এরকম কিছু না। আজকের ভিডিওটা বলতে পারো আমার লাস্ট যেই মেসিকে নিয়ে ভিডিও করা হয়েছিল তার বার্থডে উপলক্ষে সেরকম ভিডিওর মধ্যে একটা। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই ভাই, তুমি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা এরকম ভিডিও আমরা ডেলি ছাড়তাছি। অ্যান্ড এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনও প্রেস করে দিও, যাতে ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো ডোনারুমার ক্যারিয়ারটা শুরু হয় 16 বছর বয়সে। হ্যাঁ, মাত্র 16 বছর বয়সে সে এসি মিলানের স্টার্টিং 11-এ ছিল এবং তার ক্যারিয়ারের শুরুটা অনেক সুন্দর হয়। আই মিন 16 বছর বয়সে এসি মিলানের মতো টিমের একটা স্টার্টিং গোলকিপার হওয়া খুবই বড় ব্যাপার। এন্ড সে সেই দায়িত্বটা খুবই ভালোভাবে পূরণ করতেছিল, খুবই ভালো ভালো কিছু সেভ দিতেছিল। আই মিন এসি মিলানের যে ডিফেন্স লাইন আপ তার 50% কাজ সে একাই করতেছিল। বাট সর্বপ্রথম কাহিনীটা হয় তার 2 বছর পরে। আই মিন যখন তার 18 বছর হয় এবং এসি মিলান তাকে কন্ট্রাক্ট দিতে যায়, তখন কাহিনী হয় যে ডোনারুমা বলে আমি এই কন্ট্রাক্টে সাইন করব না, আগে আমার ম্যানেজারের সাথে কথা বলো। এন্ড তার ম্যানেজার কে ছিল? তার ম্যানেজার ছিল খুবই কুখ্যাত বিখ্যাত মিনো রায়ালো, যে কিনা নেগোসিয়েশনে একটু বিশ্বাস করতো না। আই মিন তার আন্ডারে যতগুলো প্লেয়ারই ছিল তাদের খুবই হাই কন্ট্রাক্টে অনেক ডিমান্ডে তারপর সাইন করা হতো, কেননা মিনো রায়ালো কখনো নেগোসিয়েশন করতোই না, সে যে ডিল দিবে সেই ডিলই সাইন করতে হবে। সো ডোনারুমার জন্য কাইন্ড অফ এরকম একটা ডিলই দিছিল এসি মিলানকে তারা। ডোনারুমার স্যালারি তারা ধরেছে 6 মিলিয়ন পার ইয়ার। আর তখন এসি মিলানের সবচেয়ে হাইয়েস্ট পেড প্লেয়ার ছিল জলাতান ইব্রাহিমোভিচ, যার স্যালারি ছিল 7 মিলিয়ন অ্যাজ এ স্ট্রাইকার। এন্ড স্ট্রাইকারদের স্যালারি অলওয়েজ বেশি থাকে। সে অলমোস্ট জলাতানের কাছাকাছি স্যালারি চাচ্ছিল, যেখানে কিনা বাকি যে প্লেয়ারগুলো ছিল সবার স্যালারি 3 মিলিয়নের নিচে ছিল। সো হ্যাঁ, অনেক বড় একটা ডিমান্ড করে বসে এবং এসি মিলান প্রথমে মানতে চায় নাই। এন্ড যখন অনূর্ধ্ব 21 ম্যাচ খেলতে যায় ন্যাশনাল টিমে ডোনারুমা, তখন এসি মিলানের ফ্যানরা তাকে চ্যান্টিং করতে থাকে, বুইং করতে থাকে ডলার রুমা নাম দিয়ে, কেননা সে অনেক বেশি টাকার লোভ করতেছিল, তার এজেন্ট অনেক বেশি টাকা চাচ্ছিল। বাট এট দি এন্ড অফ দ্য ডে এসি মিলান চাচ্ছিল না যে তাদের এত সুন্দর একটা গোলকিপারকে তারা এত ইজিলি যেতে দিবে। সো এসি মিলান তার কথা, তার ডিমান্ড মেনে নেয়। এন্ড তার ডিমান্ডে আরো একটা ক্লজ ছিল, এন্ড সেটা হচ্ছে তার যে ভাই ছিল অ্যান্টোনিও, তাকে এজ এ ব্যাকআপ গোলকিপার হিসেবে সাইন করতে হবে। এন্ড তার স্যালারি দিতে হবে বছরে $1 মিলিয়ন। সো এসি মিলান তার সব ডিমান্ডগুলো মেনে নেয় এবং সে 2 বছরের একটা কন্ট্রাক্ট সাইন করে। বাট কাহিনীটা হচ্ছে আবারও 2 বছর পর 2020 সালে যখন ইটালি ইউরো জিতে এবং সেই টিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল ডোনারুমা, কেননা অ্যাজ এ গোলকিপার হিসেবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতেছিল সে, যেটা কিনা অনেক বড় একটা ব্যাপার। অ্যাজ এ গোলকিপার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাওয়া এত ইজি ব্যাপার না ভাই, ওটা বেশিরভাগ স্ট্রাইকার বা মিডফিল্ডাররাই পেয়ে থাকে। বাট এটার পর ডোনারুমার নাম চারদিকে অনেক ছড়িয়ে যায় এবং ডোনারুমার ডিমান্ডও বেড়ে যায়। ডোনারুমা এবার এসি মিলান থেকে ডিমান্ড করে বসে 12 মিলিয়নের একটা স্যালারি। আই মিন যা আগে পেত তার থেকে দ্বিগুণ স্যালারি। অ্যান্ড এসি মিলানের তখন অবস্থা এত ভালো ছিল না যে এত হাই স্যালারি দিবে। তখন ডিরেক্টর পাওলো মালদিনি তার সাথে যে কথা বলে এবং তাকে বলে তুমি কি এই ক্লাবে থাকতে চাও নাকি থাকতে চাও না। ডোনারুমা তখন কোনো রিপ্লাই দেয় না এবং পাওলো মালদিনি জিনিসটা বুঝতে পারে যে ডোনারুমাকে তারা যেভাবেই হোক আর রাখতে পারবে না। পাওলো মালদিনি জিনিসটা বুঝতে পেরে মাইককে সাইন করে ফেলে অ্যাজ এ ব্যাকআপ গোলকিপার। যদি ডোনারুমা চলে যায় তাহলে মাইক হবে স্টার্টিং 11 এর প্লেয়ার। এন্ড মালদিনি জিনিসটা ঠিকই আন্দাজ করতে পেরেছিল। ডোনারুমা এসি মিলানের সাথে আর কোনো কন্ট্রাক্ট সাইন করে না। ডোনারুমা অ্যাজ এ ফ্রি এজেন্ট হিসেবে জয়েন করে পিএসজিতে। এন্ড পিএসজিতে জয়েন করার পর ডোনারুমা যখন সান সিরোতে ব্যাক আসে একটা ম্যাচ খেলার জন্য এসি মিলানের সাথে, তখন এসি মিলানের ফ্যানরা ডোনারুমাকে এবার চ্যান্ট না, এবার ফেক নোট ছুঁড়ে মারে, যেটার মধ্যে ডোনারুমার ছবি লাগানো থাকে এবং নিচে লেখা থাকে ডলারুমা। বাট ডোনারুমা এসব জিনিসে একটুও কান দেয় না ভাই, তার পারফরমেন্স ছিল অলওয়েজ টপ ক্লাস। সে পিএসজির হয়ে একটা দুর্দান্ত পারফরমেন্সও দিছে এবং লাস্ট ইয়ার তারা ট্রেবলে জিতছে, যেটা কিনা পিএসজির ইতিহাসে সর্বপ্রথম চ্যাম্পিয়ন্স লিগ এবং সর্বপ্রথম ট্রেবল সিজন ছিল সেটা। অ্যান্ড পিএসজি তারপর লুইস এনরিকের সিস্টেমের উপর ভরসা করে ফেলে এবং লুইস এনরিকে চাচ্ছিল যে পারফরমেন্স সেন্ট্রিক বোনাস দেওয়া হবে, আমরা ইয়াং প্লেয়ার নিব, কম স্যালারি দিব এবং তাদেরকে পারফরমেন্স সেন্ট্রিক বোনাস দিব, যাতে প্লেয়ারগুলো টিমের জন্য আরো বেশি
ভালোভাবে পারফর্ম করে। তো সেই কন্ট্রাক্টটা ডোনারুমাকেও এবার পিচ করা হয়, কিন্তু ডোনারুমা ডাইরেক্ট নাকচ করে দেয় যে সে পারফরম্যান্স সেন্ট্রিক কোনো বোনাস নেবে না, সে আগে যে বেতন পেত সেই বেতনই তাকে দিতে হবে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এখানে ডোনারুমার যে এজেন্ট ছিল মিনো রায়োলা, সে অলরেডি মারা গিয়েছিল। সো ডোনারুমার নতুন এজেন্ট ছিল তার ভাই। অ্যান্ড লোকেরা তখন বুঝতে পারলো যে প্রবলেমটা ডোনারুমার এজেন্টের ছিল না, প্রবলেমটা ছিল ডোনারুমার। কেননা তার ভাই যখন তার এজেন্ট হয়, পিএসজির সাথে সে কোনো ধরনের নেগোসিয়েশন করে না। তার ভাই বলে দিয়েছে যে আগে যে বেতন পেত সেই বেতনটাই দিতে হবে, সে বেতনও কমাবে না, কোনো পারফরমেন্স সেন্ট্রিক বোনাসও নিবে না, তার যে প্রপার বেতন ছিল সেগুলোই তাকে দিতে হবে। এন্ড পিএসজি এই জিনিসটা একেবারে নাকচ করে দেয়। পিএসজি বলে দিছে যদি তোমার আমাদের কন্ট্রাক্টটা ভালো না লাগে তাহলে তুমি এই ক্লাব ছেড়ে চলে যেতে পারো, এবং ঠিক তাই হয়েছে। পিএসজি এই সিজনে ডোনারুমাকে ম্যানচেস্টার সিটির কাছে 30 মিলিয়নের ট্রান্সফার ফিতে বেচা দিছে ভাই। অ্যান্ড ডোনারুমা এখন ম্যানচেস্টার সিটির প্লেয়ার হয়ে গেছে। দেখা যাক এখানে সে কয়দিন থাকে, কেননা গ্লোরি এবং ডোনারুমা কখনো একসাথে বেশি দিন থাকতে পারে না। অ্যান্ড ডোনারুমার এই যে টাকার পিছে ছুটা, এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ তার ডার্ক সাইড, যে সে কখনো অ্যাজ এ টিম প্লেয়ার হিসেবে খেলে না। সে তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো হলেও সে একটা টিমে কখনো কমিটেড থাকতে পারে না, সে অলওয়েজ টাকার পিছেই ছুটছে। অ্যান্ড আমরা এইসব জিনিসগুলো পাস্টেও দেখে আসছি যে একটা ভালো প্লেয়ার, দুর্দান্ত লেভেলের প্লেয়ার যে কিনা দুর্দান্ত খেলছে এবং টাকার পিছে দৌড়াচ্ছিল, এট দি এন্ড অফ দ্য ডে তার ক্যারিয়ার খুবই তাড়াতাড়ি ধ্বংসের পথে হয়ে যায় এবং সে ফুটবল ওয়ার্ল্ড থেকে ওয়ান কাইন্ড অফ হারিয়েও যায়। সো এই ছিল আজকের ভিডিও ডোনারুমার ডার্ক সাইড নিয়ে। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমি আজকে একটা নতুন জিনিস ট্রাই করছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও যে এরকম ভিডিও বা এই স্টাইলের ভিডিও তোমরা আরো দেখতে চাও নাকি। অ্যান্ড তোমরা যদি ভালো একটা রেসপন্স দাও অবশ্যই আমি সেরকম ভিডিও আরো বানাবো। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পিস আউট।